আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এক্সকিউজ মি আঙ্কেল। ফোনের স্ক্রিনে ব্যস্ত ছিলেন বলে শারফানের অমন ভারী স্বর হঠাৎ শুনে চমকালেন তিনি। ঘাড় ঘুরিয়ে তাকালেন। আমাকে ডাকছো? হ্যাঁ, আনএক্সপেক্টেডলি আমি আপনার প্রবলেমের বিষয়টা শুনেছি। কিছু মনে না করলে আমি আপনাকে হেল্প করি। অজানা কারোর থেকে সাহায্য পাওয়ার কথা শুনলে যেমন অভিব্যক্তি হওয়া উচিত তেমনই হলো মোস্তফা সাহেবের। নির্বাক হয়ে চেয়ে রইলেন তিনি। আপনি এম্বারেসড হবেন না প্লিজ। আমার নম্বর রেখে দিন, সময় করে বিকাশে রিটার্ন করবেন না হয়। তোমার নাম কি? বাবার নাম কি? থাকো কোথায়? ভুরকুচকে জেরা করার মতোই প্রশ্নগুলো করলেন মোস্তফা সাহেব। আর তার এই তিনটি প্রশ্নের ধরনই শারফান কিছুটা ওজন করে নিল মোস্তফা সাহেবের ব্যক্তিগত রূপকে। বলল অনায়াসী, আমি শারফান সায়াফ, শফিউল হকের ছেলে। আপনি ভরসা করতে পারেন আমাকে। ব্যাপারটা নিয়ে কোথাও চর্চা করব না আমি। এক দৃষ্টিতে মোস্তফা সাহেব দেখলেন তখন শারফানকে। ভাইয়ের প্রতিপক্ষ দলের মানুষ হলো ছেলেটার কঠিন রাশভারী গলায় বলা এই কথাগুলো তো কেন যেন অবিশ্বাস করতে পারলেন না। কিছু একটা তাৎপর্যময়ও অনুভব করলেন ওর কণ্ঠে আর ব্যক্তিত্বেও। এদিকে বাড়ি থেকে ফিরতি কলও এলো না এখনও। একটু ভেবে শেষমেশ রাজি হয়ে গেলেন তিনি। তোমার বিকাশ নাম্বারটা দাও। দিচ্ছি, আগে টাকাটা নিন। বলে মৃদু হেসে মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিল শারফান। বিব্রত হেসে তা গ্রহণ করলেন মোস্তফা সাহেব। তবে টাকা দেওয়া শেষে শারফানের দেওয়া মিঠা পান মুখে পুরে তিনি কথাবার্তা জুড়ে দিলেন ওর সঙ্গে। শারফান আগা করেই বাকপটু, ব্যবসার খাতিরে তা আরও কিছুটা প্রশংসনীয় হয়েছে। ধীরে ধীরে মোস্তফা সাহেবকে সহজ করে তুলল সে। তিনিও মজা পেলেন ওর সঙ্গে কথা বলে। এর মাঝে সানাকে কল করে সমস্যার সমাধান হয়ে গেছে তা জানিয়েও দিলেন। তৃতীয় ফ্লোরে পৌঁছে মোস্তফা সাহেব বিদায় নিলেন শারফানের থেকে। মেয়েকে ফোন করতে করতে চলে গেলেন নিজের কলিগদের কাছে। এদিকে ওয়াশরুমে লম্বা সিরিয়াল দেখে সানা এসেছে একজন স্টাফের পরামর্শে চতুর্থ তলায়। এখানেও কিছু মানুষের আনাগোনা আছে। তাদের রুপটপে যেতে দেখল সানা। তবে তারাও বোধহয় এসেছিল ওয়াশরুমের তাগিদেই। আপাতত পুরো ওয়াশরুমই ফাঁকা এখন। কাজ ছেড়ে এসে আয়নার সামনে দাঁড়ালো সে, ঠোঁটে লিপস্টিকটা ঠিকঠাক করার জন্য। বাবার কল এলো তখনই তাকে নিজের অবস্থান জানিয়ে দিয়ে লিপস্টিক বের করে ঠোঁটে চলো সবে। আর অমনি বাইরে থেকে কানে এলো, এই তুমি সায়াফ না? কথাটা বলল এক মেয়ে কণ্ঠ। সানার বুক কেঁপে উঠল তাতেই। নামটা ঠিকই শুনল তো সে। বিভ্রান্ত মন নিয়ে বাইরের দিকে উকি দিতে চেষ্টা করলো একবার, দেখা গেল না কাউকেই। তাই একটু বেরিয়ে এলো। এবার স্পষ্ট দেখল শারফানকে অদূরে। পকেটে এক হাত পরে ভ্রু বাঁকিয়ে দাঁড়িয়ে আছে সে এক মেয়ের কাছে। মেয়েটাকে চিনিয়েছিল বাবা। মেয়েটা মেয়রের হয় নাকি? দেখতে একদম নায়িকাদের মতো সুন্দর, গায়ের রং এতই ফর্সা যে সানার মনে হয় একটু আলতো করে ধরলে রক্ত বেরিয়ে আসবে। রিবন্ডিং করা খোলা চুলগুলো বিষ ব্রাউন বর্ণের, চোখে কারো ধূসর রঙা লেন্স, আর উচ্চতাও বেশ শারফানের মতো। লম্বা ছেলের নাক ছুঁয়ে যাচ্ছে একদম। বর্ণ উজ্জ্বল রূপালী রঙের পরনের শাড়িটার কারুকাজ এত জমকালো যে তাকালেই চোখ ধাঁধিয়ে যায়। এই মেয়েটার সাথে 3-4 বছরের একটা শ্বেতাঙ্গ বাচ্চাকেও দেখছে সানা। সম্ভবত ছেলে হবে। মাম্মি বলে ডাকছিল মেয়েটাকে। সিরিয়াসলি তুমি আমাকে চিনতে পারোনি সায়াফ? মেয়েটার চোখে মুখে কেমন অভিমান উপচে পড়তে চাইল। নিচে ওয়াশরুমে সিরিয়াল দেখে শারফানও এসেছিল টয়লেটের কাজ ছেড়ে রুপটপে যাবে বলে। কোম্পানি থেকে জরুরি একটা কল এসেছে, নিরিবিলিতে কথা বলা দরকার। এরই মধ্যে পিছু ডাক। এই পিছু ডাক স্বয়ং প্রাইম মিনিস্টার দিলেও সে ভালোভাবে নিতে পারবে না। এতখানি অসহ্য লাগে ওর। 9-10 বছর পর জীবনে প্রথম আর শেষ প্রেমকেও দেখে তাই খুশি হতে পারল না। আমার চোখের পাওয়ার ফ্যালকন থেকে কম না তোয়া। টমাটো রং থেকে ধতুরা ফুলের মতো সাদা হয়ে গেছো। এই তো, নাচে না কি আছে? আড়লে দাঁড়ানো সানা ক্ষিপ্ত চাহনি নিয়ে তাকালো শারফানের দিকে। কি বিচ্ছিরি ব্যবহার শয়তানটার। তুমি বদলাওনি সায়াফ? বদলাবো মানে? আমি কি দেখতে মানুষের মতো না? উল্লুক লাগে নাকি তোমার যে বদলাতে হবে? নিজের কপালে আস্তে করে এক চাপড় বসালো তোয়া। বাবা ভুল হয়েছে আমার, রিল্যাক্স। তুমি দেখতে আরো ড্যাশিং হয়েছ।
এতে কোনো সন্দেহ নেই। আমি তোমার রুক্ষ স্বভাবের কথা বলছি। বলে ঠোঁট মেলে হাসলো সে। আর ইউ রিয়েলি স্মাইলিং? আমার সামনে দাঁড়িয়ে হাসতে মন চাচ্ছে? পুরনো সব কিছু ভুলে গেছো? ফল তো আমারই ছিল তখন, সেটা ওই 16 বছরে না বুঝলেও এখন বুঝি। তুমি কেমন ছিলে তা তো জানতামই। তারপরও ক্লাসে রায়হানের সাথে সালমানের সাথে কথা বলতাম। তুমি ফুটবল ম্যাচে সবার সামনে একটা থাপ্পড় মেরেই আমাকে সেন্সলেস করে দিয়েছিলে। সেদিন তো আমি তোমার সঙ্গে ঝগড়া করে জেদ ধরে মাঠের মধ্যে রায়হানের পাশে বসেছিলাম। আমাকে নিয়ে তুমি কতটা প্রোটেক্টিভ, পজিটিভ আর ইনসিকিউর ফিল করো। ডু দ্য কারেকশন করতাম। সেই 10 বছর আগের গল্প বলছো, খেয়াল নেই? তবে শুধু পজিটিভ ছিলাম, কারণ যে জিনিস আমার তা আমার দখলেই থাকবে। অন্য কেউ 1 ইঞ্চি ভাগও পাবে না সেটার। তা আমার যে কোনো জিনিসের বেলাতেই। অ্যান্ড আই এম স্টিল লাইক দ্যাট। জানি তো, যা তোমার তার প্রতি তোমার ভালোবাসা না থাকলে কি পজিটিভ হতে পারো? ধারণা নেই এসব আননেসেসারি বিষয়ে। আননেসেসারি লাভ, পজিটিভনেস তোমার কাছে আননেসেসারি সায়াফ? অবাক যেন তোয়া। সানা বুঝলো এরা স্কুল জীবনে ভেঙে যাওয়া প্রেম নিয়ে স্মৃতিচারণ করছে। আগ্রহ নেই ওর এসব বিষয়, নিচে কিভাবে যাবে সে এই চিন্তা করতে শুরু করলো এখন। এই, তুমি এখন রাস্তা ছাড়ো, আমার কাজ আছে। বলেই তোয়ার পাশ কাটিয়ে যেতে চাইলো সে। তা দেখে স্থানও মনে মনে বকলো, যা চল হস্তি, অন্যখানে গিয়ে মর। কিন্তু তারপরই চমকে গেল সে তোয়ার আশঙ্কিক কাণ্ডে। শারফানের কবজি টেনে ধরি তোয়া জাপটে ধরল শারফানকে। তুমি কি করে আমাকে ইগনোর করতে পারো সায়াফ? আমার দিকে তাকিয়ে কি তুমি বুঝতে পারোনি আমি কেন এসে দাঁড়িয়েছি তোমার সামনে? মুখে হাত চেপে বড় বড় চোখে সানা দেখতে থাকলো। শারফানকে এখন পেছন থেকে দেখতে পাচ্ছে সে, তাই ওর অভিব্যক্তি জানল না। মিনিট খানেক পর দেখা গেল শারফান তোয়ার বাহুতে হাত দিল। অমনি সানা বুঝে নিল কিছু নিষিদ্ধ দৃশ্য ঘটবে এখন ওর সামনে। মুহূর্তেই মাথায় খেলে গেল বিদঘুটে এক পরিকল্পনা। ফোনটা বের করে প্রথমে ভিডিও করে নিল সানা, তারপর ছবি তুলতে গিয়ে ফোন ক্যামেরার শব্দ হলো মৃদুভাবে। শব্দটা তোয়ার কানে না পৌঁছালো শারফানের কানে যেতে 1 সেকেন্ড সময় লাগলো না। চৌকিতে ঘাড় ঘুরালো পেছনে। সানাও তখনই ঢুকে পড়ল ওয়াশরুমের ভেতর। ফোনটা বুকে চেপে ধরল। প্রচণ্ড জোরে ধুকপুক করছে ওর হৃৎপিণ্ডটা। নির্বিকারভাবে ঘাড় ফিরিয়ে শারফান তোয়াকে জোর করে সরাল বুকের কাছ থেকে। বলল ভীষণ তিরস্কারের সঙ্গে, গায়ের 3 শেড চামড়া তুলে সাদা হও, আর 6 শেড তুলে সাদা হও। সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডই আমার কাছে। যে বিদেশিটাকে ভেড়া বানিয়েছো সেটাতেই কাজ চালাও, না চললে ওই যে ইলেকট্রিক ওরাল। থেমে গিয়ে চোখ টিপে শয়তানের মতো হাসল। কিনে নিতে বলো ভেড়াটাকে। প্রত্যাখ্যানের অপমানে তোয়ার রাগি দুঃখে কেঁদে ফেলল। তবুও শারফানকে আবেগী সুরে বলল, সে ভেড়া নয়, সে অত্যন্ত রুড আর ডমিনেন্ট হাজব্যান্ড। আমি ডিভোর্স নিয়েছি বহু কষ্টে। এখন তাহলে একটা ঘুয়ের ডোবা খুঁজে ঝাঁপ মারো, আর নয়তো দেখো অন্য কেউ পেনিক কমাতে পারে নাকি তোমার। আমাকে আর ডাকাডাকি ধরাধরি করো না। আমি ফুটবলে আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি কিন্তু। বলে নিচে যাওয়ার সিঁড়ির দিকে ইশারা করল সে। তোয়ার চেহারায় এবার স্পষ্ট রাগ ফুটে উঠল। তা দেখে শারফানের মুখটা হলো বেজায় কঠিন। আমেরিকা গিয়ে কি ভুলে গেছো ফুটবল খেলা কি? সকার খেলা জানো নিশ্চয়ই, লাথি মারার খেলা বেব। আর দাঁড়ালো না তোয়া। শাসনের ভঙ্গিতে একবার শারফানকে দেখে নিয়ে হাই হিলের খটখট আওয়াজ তুলে নিচে নেমে গেল। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে শারফান ওয়াশরুমের দিকে ফিরল এবার। তারপর শেষ বাজিয়ে উঠল হঠাৎ। বাজাতে বাজাতে এগুলো ওয়াশরুমের দিকে। মারাত্মক স্নায়ু চাপে সানা ওয়াশরুমের সামনে খোলা জায়গাতে পায়চারি করলো কয়েক মিনিট। না, তবুও স্থির করতে পারল না নিজেকে। শারফান কি তখন দেখে ফেললো ওকে? ভাবতে ভাবতে চুপটি করে এক কোণে দাঁড়ালো এবার। টেনশনে হাত পায়ে তলা ঘেমে একাকার ওর। ঠিক তখনই শুনতে পেল বাইরে কেউ শীষ বাজাচ্ছে। কানটা খাড়া করে সে শুনতে চেষ্টা করলো এদিকেই আসছে নাকি। আর সে শারফানি নয় তো। মনটা কেমন যেন জানান দিচ্ছে শারফানি হবে। মাত্র আশঙ্কাটা করতেই মুখটা শুকিয়ে এলো। আর সামনে এসে দাঁড়ালে কি হবে? দ্রুত ভাবতে শুরু করলো সে। আব্বুকে কল করতে হবে এক্ষুনি। আব্বু আসার আগে যদি শারফানোকে ধরে ফেলে তখন চিৎকার চেঁচামেচি করবে। তাদের যা হয় হবে, লোকে যা ভাবার ভাববে।
কল লিস্ট থেকে মুস্তফা সাহেবের নম্বরে সানা কল করতে গেল আর আচমকা তখনই ভোগ করে উঠল শারফান ওর পেছন থেকে। আতকে উঠে সে চিৎকার করতে গেলেই ওকে নিজের সাথে চেপে ধরে নিমিষেই ওর মুখ চেপে ধরল শারফান। এই লাল আঙ্গুর, আমাদের লুকোচুরি খেলা শেষ। আচ্ছা, এবার জলদি দেখাও আমার ফটো কেমন তুললে। পচা হলে কিন্তু মারবো। তারপরই সানার হাত থেকে ফোনটা সে কেড়ে নিতে চেষ্টা করলো, কিন্তু খুব শক্তভাবে ফোনটা ধরে রেখেছে সানা। চিৎকারের চেষ্টা করতে গিয়েও মুখ থেকে গঙ্গানির মতো আওয়াজ বের হচ্ছে, আর শারফানের বাহু বন্ধনের মাঝে লম্ফঝল্প করছে ছোটার জন্য। চুপচাপ কিছু সময় শারফান তা দেখতে থাকলো, তারপর ভাবনা অতীত বলে বসলো। তোমার মোচড়া মুচড়িতে আমার ভেতরে কেমন কিছু মিছু ফিল হচ্ছে। থামো, নয়তো আঙ্গুরে কামড় দিয়ে বসবো কিন্তু। কথাটা বলা শেষে সে নিজেই ছেড়ে দিল ঝটকা খাওয়ার মতো। তখন দ্রুত দৌড়ে গিয়ে দাঁড়ালো সানা। মিটিমিটি হাসতে হাসতে শারফান সে সময় দেখতে থাকলো ওকে আপদ মস্তক, চোখে কাজল আর আইলাইনার, ঠোঁটে লিপস্টিক, মাঝে সিঁথি কেটে খুলে রাখা কোমর সমান রেশমি চুল। ছোটাছুটি করতে গিয়ে মাথা থেকে ওড়নাটা পড়ে গেছে আর কি, আর পরনে গাঢ় রাঙা খয়েরি চুড়িদার। ঝলমলে পোশাক আর সামান্য সাজসজ্জায় দেখতে অন্যরকম লাগছে ওকে, অভিজাতও লাগছে। আজ আর মনে হচ্ছে না মেয়েটা মফস্বলের সাদামাটা সুন্দরী। বেয়াদ্দবি লুচ্চামি করতে করতে একদম লিমিট ক্রস করে ফেলেছেন আপনি। চেঁচিয়ে উঠল সানা শারফানের হাসির মধ্যে, কিন্তু কোনো কিছুতেই পরোয়া নেই ভাবের হাসিটা শারফান থামালো না তাতেও। সানার রাগান্বিত চেহারাটা উপভোগ করতে থাকলো আর মনে মনে আবিষ্কার করলো মুস্তফা সাহেবের মতোই দেখতে হয়েছে সানা। কিছুটা ফারনাজের মুখের সঙ্গেও মেলে। কেউ তাদের আপন ভাই বোন ভাবতে পারে, যদিও দুজনকে ভালোভাবে লক্ষ্য করে। সেখানে এই দুই বান্দা কি টের পায়নি? ভাবনা থামি ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করে ফেলল শারফান। ভালোবাসা বিনিময়ের সময় নিজেদের চেহারার মিল দেখে কি কখনো মনে হয় না তোমাদের যে আপন ভাই বোনে প্রেম করছো তোমরা? কি বুঝলো না সানা, বরং প্রশ্নটাই ওর মুখে অভিব্যক্তি হলো। কিসের মধ্যে কি এর মতো? জবাব না দিয়ে হাসতে হাসতে শারফান পা বাড়ালো ওর দিকে। তা দেখে সানা আবার চেঁচালো, ফাইজলামি এবার একদম বের করে ছাড়বো। আপনার ভিডিও সেন্ড করে দিয়েছি আমার ফ্রেন্ডের কাছে। সত্যি? দেখাও দেখি। ফোনটা শারফানের মুখের উপর তুলল সানা। সেখানে দেখা গেল মেসেঞ্জারে তিনা আর রিয়ার সঙ্গে গ্রুপ কনভারসেশনে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে সে। মনে মনে সানার সাহসী দ্বিতীয়বার একটুখানি অবাক হলো শারফান। মাঝে মধ্যে মেয়েটাকে যতটা ভীতু দেখা যায়, আদতে সে ততটাও ভীতু না। সাহসিকতাটা সে স্থান আর সুযোগের উপর নির্ভর করে প্রকাশ করে আর কি। বলল কপট মন খারাপের সুরে, ইস রে, এটা কি ঠিক করলে তুমি? আপনি কোন সাহসে আমার ফোনে কল ফরওয়ার্ড করে রেখেছেন? হ্যাঁ, কেন বিরক্ত করছেন আমাকে? কোন সাহসে যখন তখন আমাকে টাচ করছেন? দেবো আজকে সবাইকে ভিডিওটা দেখিয়ে দেওয়া উচিত। সত্যিই দেখাবো আমি, দাঁড়ান। দাঁড়িয়েই আছি, কিন্তু এবার ধরবো জড়িয়ে। বলা মাত্রই সানাকে আবার চেপে ধরল শারফান, আগের চেয়েও একটু বেশি ঘনিষ্ঠভাবে। ওর মাথাটা বুকের সঙ্গে এমনইভাবে ঠেসে ধরল সে যে সানার দম বন্ধ হয়ে আসতে চাইল, আর চিৎকার করলেও তা আটকা পড়ছে বুকের ভেতর। ফোনটা হাতেই ছিল শারফানের। ক্যামেরাতে ফটাফট নিজের গোটা তিনেক ছবি ক্লিক করে তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দিল সানাকে। ছবিগুলো ওকে দেখিয়ে বলল, মুখ না দেখা গেলেও তোমার আব্বু কিন্তু ঠিকই চিনে যাবে তোমাকে, তাই না? আর ফারনাজও। শালা কুত্তা। তেড়ে গেল সানা। হাতের পার্স ব্যাগটা দিয়ে দু চারটা বাড়িও মারার সুযোগ পেল শারফানকে। কারোর উপর জীবনে প্রথমবার এতটা রাগলো কি না। খুব দ্রুততার সঙ্গে সানার দু হাতের কবজি চেপে ধরেছে শারফান। একটা হাত মুছে দেওয়ার চিন্তা করে নিয়েছে সে। তার আগে ব্যথার আর রাগে কেঁদে ফেলল সানা। তবে কাঁদতে কাঁদতেই বকে গেল তাকে। ওর সেই বোকাঝোকাগুলো রাগ জড়িয়ে দিল ওর কান্না কণ্ঠ আর আদরে কান্না চেহারাটা আশ্চর্যভাবে নিয়ন্ত্রণ করে নিল শারফানকে। ফারনাজের কারণে মেয়েটাকে সে বেশ যন্ত্রণা দিচ্ছে, বাড়াবাড়িও করছে। এ স্বীকার করতে তার আপত্তি নেই। সামনের দিনগুলোতে তো আরও জ্বালানোর পরিকল্পনা ছিল তার, কিন্তু এবারই থামা উচিত। এই উপলব্ধিটুকু তাকে অনুভব করলো সানা কেঁদে কেটে লাল হয়ে গিয়ে। হাত দুটো নরম করে ধরল তাই মুঠোর মাঝে। ওকে, রিল্যাক্স, আমি সরি বলছি, কান্নাকাটি বন্ধ করো। এই যে
সাজ খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু কাজল ঘেটে যাচ্ছে। হাত ছাড়ুন আমার। ছাড়বো? আগে কান্না থামাও। হাত ছাড়লেই থামাবো। আমার কিছু কথা বলার আছে, বলা শেষে ছেড়েই দেব, নয়তো দেখা যাবে তুমি ছাড়া পেয়ে নালিশ করতে দৌড় দিয়েছ। আমি ছুট না দিলেও আমাকে খুঁজতে খুঁজতে আব্বু ঠিকই চলে আসবে এখানে। তার আগে আমি তোমাকে ছেড়ে দেব, কথাগুলো শুনেই তুমি চলে যাও, তারপর আর বিরক্ত করব না। শেষ কথাটাই সানার মুখের ক্রুদ্ধ ভাব একটু বদলালো, শান্ত দেখালো। তা খেয়াল করে শারফান স্মিত হাসলো। তোমার ফোনের কল ফরওয়ার্ড সিস্টেম আমি ঠিক করে দেব, ছবিগুলো ডিলিট করে দেব, কিন্তু কন্ডিশন একটাই, আজকে তোমাকে কবার জড়িয়ে ধরেছি সেটা জানাবে তোমার চাচাতো বরকে। কে চাচাতো বর? ফারনাজ ভাই আমার কাজিন ছাড়া কিচ্ছু না। সেদিন বললাম না ওকে আমি ইহকালেও বিয়ে করব না। ওকে আমি সহ্যই করতে পারি না। আপনাদের দুজনের রেশারেশির মধ্যে আমি কেন থাকবো? মিথ্যা বলছে না সানা, তা বুঝতে পারলো শারফান। তাহলে পছন্দের বিষয়টা এখানে একপাক্ষিক, তাও সেটা কেবল ফারনাজের দিক থেকে, আর সানার দিক থেকে মনে হচ্ছে শুধু রাগ আর ঘৃণা। কিন্তু এমন হতে পারে পরিবার থেকে এদের দুজনে বিয়ের কথা ভাবছে। সে ভাবুক, তাতে তার কিছু যাই আসে না। মেয়েটা ফারনাজের মনে মানুষ, এটাই মূল কথা। আচ্ছা, বুঝেছি। আমি তাহলে ভুলই করেছি কল ফরওয়ার্ড করে। ভেবেছিলাম ফারনাজের সাথে তোমার কিছু চলে, সেসব ইনফরমেশন নিতে চেয়েছিলাম। ঠিক আছে, ফোনটা দাও, আমি ঠিক করে দিচ্ছি। আমার সামনে দাঁড়িয়েই ঠিক করবেন। হাত ছাড়ুন এবার। ছাড়তেই হবে? এত নরম হাত, ভালোই তো লাগছে ধরে রাখতে। আমি কিন্তু আর চেঁচামেচি করছি না, দুজনের সম্মানের চিন্তা করেই। সেটা করতে আমাকে বাধ্য করবেন না। উরিব্বাস, ভয় পাচ্ছি। কাঠবিড়ালির মা, এই যে ছেড়ে দিচ্ছি, আর ধরবো না। সানার হাত ছেড়ে দিয়ে আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত কিছুটা উঁচুতে তুল। কটমটে চাহনিতে সানা তাকালে হাসলো সে, জিজ্ঞেস করলো ওকে। ভালো আছে তো তোমার কাঠবিড়ালিটা? আমার ফোন ঠিক করুন। ধমকে ফোনটা এগিয়ে দিল সানা। ওকে দেখিয়ে সবটা ঠিকঠাক করে দিল শারফান। তারপরই সানা হুকুম করলো, এবার ছবি ডিলিট করুন। নীরবে কয়েক পল তাকিয়ে রইল শারফান, চোখে মুখে সেই দুষ্টামি ভরা চাপা হাসি। সানাকে সামনে রেখে ডিলিট করলো ছবিগুলো, বলল, আমার ভিডিও যে তুমি সেন্ড করে রাখলে বন্ধুদের, সেটার কি হবে? নিষেধ করে দিব ওদের। ফোনটা পার্স ব্যাগে ঢুকিয়ে গম্ভীর স্বরে ভয় প্রদর্শন করলো সানা। আর কখনো যদি আমাকে বিরক্ত না করেন তাহলে ভিডিওটা কাউকে দেখাবো না, নয়তো ফেসবুকে সয়লাপ করব। বুঝতে পেরেছি। ভঙ্গিতে মুখ নাচালো শারফান। বের হতে গেল সানা, তারপর তখনই ওকে পিছু ডেকে বলল, আরে মেয়ে, চেহারাটা পরিষ্কার করে যেতে। কপাল কুচকে তাকালো সানা। ফিরে এসে বেসিনের আয়নার সামনে এসে দাঁড়ালো। সত্যি কাজল ছড়িয়ে গেছে নিচে। টিস্যু নিয়ে মোছার চেষ্টা করলো, পুরোপুরি মুছল না। শারফান পেছন থেকে দেখে এগিয়ে এলো, সানার পাশে দাঁড়ালো, পকেটে হাত ঢুকিয়ে। ওড়নার কোনা ভিজিয়ে মুছতে চেষ্টা করো। আপনি বের হন তো এখান থেকে। ভালো কথাই তো বললাম। আমার রুমালটা নেবে নাকি? তোমার ওড়না তো জর্জেট, এটা ব্যবহার করতে পারো। জুতো মেরে গরুদান করতে কে বলল আপনাকে? আপনি যাচ্ছেন না কেন? তবা তবা, তোমার সঙ্গে জুতো যায় না তো, চুমু যায়। জুতো যায় তোমার কাজিনের সাথে, কিন্তু আমি কাউকে কোনোটাই দিইনি। গরু আর দান করব কখন তাহলে? ঠকঠক ফ্লোরে বুটের আওয়াজ এসে থামলো হঠাৎ ওয়াশরুমের সামনে। সেই আওয়াজে দুজনেই তাকালো বাইরের দিকে। স্যুট প্যান্ট পর এক ভদ্রলোক এসে উদয় হলো তখন, বয়স 40-এর মতো। শারফান আগা পাঁচতলা দেখলো তাকে। থলথলে শরীর, ভুঁইটা আগে আগে লোকটার, আর চেহারাতে একটা আলগা হামবড়াই ভাব দেখে শারফান ধারণা করলো মোটা বেতনের কোনো সরকারি চাকুরিজীবী হবে হয়তো। ওদের দুজনের অবস্থান দেখলো লোকটা জহুরি দৃষ্টিতে। ভালো লাগলো না তা শারফানের। হোয়াট ডু ইউ সি? ইউজ দ্য ওয়াশরুম অর লিভ। স্পষ্ট ধারালো বাচনভঙ্গির ইংরেজি শুনে লোকটা অপ্রতিভ হলো দারুণ। প্রত্যাশা ছিল না সামনের মানুষ দুটোর কারোর থেকে এমন কিছু শোনার। ইংরেজি তো নয়, দোতলার অতিথি সে, কোনে পক্ষের, এবং সত্যি এক সরকারি ব্যাংকের কর্মকর্তা। সামলে ওঠে মোটা কণ্ঠে বলল, বেশ অনেকক্ষণ চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম, তাই দেখতে এলাম কোনো সমস্যা হচ্ছে নাকি। কোন পক্ষ আপনারা? আগে সুরেই বলল শারফান। হাগুমোতার জায়গা ওয়াশরুম, খোশ গল্পের না। গল্প করার ইচ্ছা হলে বাইরে গিয়ে দাঁড়ান, কাজ শেষ করে আসছি। সানি একটু ঘাবড়ে গেছে কেলেঙ্কারি ঘটার ভয়ে।
ভদ্র ব্যবহার করে বুঝিয়ে শুনিয়ে লোকটাকে বিদায় করবে কি উল্টো শারফান তেদ্রামি মার্কা আচরণ দিচ্ছে দেখে আরও ঘাবড়ালো সে। লোকটা যদি রেগেমেগে ঝগড়া শুরু করে, অন্যদের ডাকাডাকি করে, কিছুটা আশঙ্কা সত্যি হলো সানার। ভদ্রলোক আবারও অপ্রস্তুত হলো শুরুতে, তারপর রেগে গেল। সানার চেহারায় ভীত সন্ত্রস্ত ভাব স্পষ্ট ফুটে উঠেছে, কান্নার ছাপও স্পষ্ট। তা লক্ষ্য করে সে বলে বসলো শারফানকে, সুযোগ পেলে যেখানে সেখানে লুচ্চামি নোংরামি শুরু করেন, হ্যাঁ? নিশ্চয়ই ডিস্টার্ব করেছিলেন মেয়েটাকে। আমি আসার সময় হয়ে গেছে, তাই না? আপনি কি তার সঙ্গের নাকি জোরাজুরি করে ধরে এনে কিছু করেছে? এবার কে কেলেঙ্কারি আটকায় এই ভয়ে কাঁপন ধরে গেল সানার। কিন্তু শারফানকে স্বরূপে দেখার সুযোগ মিলতে চলেছে তা সে বুঝতে পারল না। লোকটাকে সত্যি বলবে নাকি মিথ্যা কিছু বলতে তা ভাবতে শুরু করলো আতঙ্কিত চোখ দুটো বুজে। তখনই সামনে লোকটা কুকিয়ে ওঠার শব্দ এলো। ঝট করে চোখ মেলতে দেখল তার হাত পিঠের দিকে টেনে মুছে ধরে শারফান ঘাড় চেপে ধরেছে নিচে ঝুঁকিয়ে। চেঁচিয়ে উঠল সানা প্রচণ্ড ভয়ে। সঙ্গে সঙ্গেই দিল এক রামধমক শারফান। গল্প করে দাঁড়িয়ে থাকো, তুইও গলা নামাস, নয়তো হাতটা আরেকটু টেনে ধরল। তখন ছিঁড়ে নেব একদম। কান্নাকাটি শুরু করে দিল বেচারা। তাকে নির্দেশ দিল, হলের ত্রিসীমানায় তুই আর দাঁড়াবি না, কোথাও হাউকাউ করবি না। যদি তোকে দেখি তো যেখানে দেখবো সেখানে তোর পাছা উদলা করে লোকজন মানবো না, বলে দিলাম, বুঝেছিস? বুঝছি ভাই। ব্যথায় গলা বুঝে আসতে চাইল লোকটার। ছাড়েন এইবার, আমি চলে যাচ্ছি এখনই। কান্না স্বরে আবদার জানালো সানাও। বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকালো তখন শারফান। সানা চেয়ে থাকতে পারল না মোটেও, তা এখন পুরোপুরি ফুস। লোকটাকে ছেড়ে দিল শারফান। হাতটা মালিশ করতে করতে সে দ্রুত পায়ে ত্যাগ করলো ওয়াশরুম। সানার কাছে ফিরে এলো শারফান। দেখলো ওর কাজল চোখের পানিতে ধুয়ে মুছে একাকার। কাঁদতে কাঁদতে নাকের পানি এনে ফেলেছে, লাল বানিয়ে ফেলেছে নাকের ডগা। চেহারার নাজেহাল অবস্থাটা দেখে সে কটাক্ষ করল, একটু এক করলেই কি লেবুর রস বেরিয়ে পড়ে? জড়সড় হয়ে বেসিনে ঠ্যাস দিয়ে দাঁড়ালো সানা। শারফানের বক্রোক্তি লাগলো ওর কাছে একটু আগের রাগান্বিত স্বরের মতোই। ভাবলো রাগী দেখা চোখে, তাই সেদিনের মতোই মাপ চেয়ে ছেড়ে দাও অনুরোধ করবে বলে ভাবলো সে। তখন দেখলো ট্যাপ ছেড়ে রুমালটা ভিজিয়ে নিল শারফান। তারপর করে বসলো অভাবনীয় কাণ্ড। ওর চিবুক তুলে ধরে সারা মুখটা পরিষ্কার করতে আরম্ভ করলো। যতক্ষণ না কাজল মুছল ততক্ষণই মুছল সে। কস্টেপ লাগিয়ে রাখার মতোই একদম ঠোঁট চেপে চুপ করে রইল সানা পুরোটাক্ষণ। বুকের ভেতর ওর হৃৎপিণ্ডটা কতটা ভয়ানকভাবে এদিক ওদিক করছে তা তো শারফান টের পাচ্ছে না। কিন্তু শারফানের স্থির চাহনি ওর ঠোঁট আর চোখেই। সানা তাই ভুল করেও চোখ মেলছে না। রুমালটা হাতের মুঠোয় নিয়ে সরে দাঁড়ালো শারফান। নিঃশ্বাস যেন আটকেই ছিল সানার, তাই বিরাট এক লম্বা শ্বাস ফেলল সে। যাই এখন? না। ভীত চোখে তাকালো সানা। কেঁদে ফেলবে চেহারাটা এমন অবস্থায় গিয়ে দাঁড়ালো ওর। তা দেখে গাম্ভীর্যের মুখোশটা ছেড়ে হেসে দিল শারফান। বলো আসি এখন। একেবারে বিদায় জানাতে মনটা সায় দিচ্ছে না কেন যেন। তবে নিশ্চিন্তে থাকো, এভাবে আর বিরক্ত করব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও হেদায়েত দিক। সানার রক্তিম নাক আর গাল দুটোর দিকে তাকিয়ে বলল শারফান, শুধু আমার জন্য নয়, নিজের জন্যও দোয়া করো। রেড বেরি। নিশ্চয়ই আসি তাহলে। মুচকি হেসে হাতের ইশারায় যেতে বলল শারফান। ফারনাজ তো ডার্লিং এমন কিউট, বোকা শোকা কেন রে? বিড়বিড়ালো সানার যাওয়ার পথে যে বের হয়ে সেও পিছু পিছু এগোলো ওর। সিঁড়ি থেকে নামার সময় সানা বুঝলো ওর সাথে সাথে নামছে শারফান। শালা হাতি লাউড়া কুত্তার গু। চোখ মুখ শক্ত করে গালি দিল শারফানকে। রাত 3:10। ল্যাম্পপোস্টের আলো থেকে বেশ খানিকটা দূরে দাঁড়ানো 4টি বাইক। হেলমেট পরিহিত আরোহী 7 জন বসে আছে চুপচাপ, কিন্তু তাদের তীক্ষ্ণ দৃষ্টিজোড়া ঘুরে বেড়াচ্ছে চারপাশে। একটা শিয়াল কুকুরও জেগে নেই কোথাও। রাস্তার ডান পাশে মৃদু নীলচে আলোয় স্বমহিমায় জ্বলজ্বল করছে ডুপ্লেক্স একটি বাড়ি। রাত নেমে এলেই অট্টালিকার চারধারে ডাউন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়। দেখতে বেশ লাগে। পথচারীরা যখন এ পথ হতে যাতায়াত করে তখন যেতে যেতে একটিবারের জন্য হলো বাড়িটির দিকে এক পলক না চেয়ে পারে না।
বাড়ির মালিক অবশ্য যতখানি না সৌন্দর্য বৃদ্ধির চিন্তা করেছে, তার চেয়ে বেশি বিবেচনা করেছে নিরাপত্তার দিক। মূল ফটকের পাশে কালো নেমপ্লেটে সোনালি অক্ষরে লেখা সৈয়দ ভিলা। ফটকের বাইরেও ভেতরে নজরদারি করেছে একটি সিসি ক্যামেরা এবং গেটের ভেতরে বসে ঝিমোচ্ছে একজন সিকিউরিটি গার্ড। বাড়িটাতে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেন 7 জন আরোহীর কারোর মাঝেই কোনো বিকার নেই, ভয় নেই। আয়তাকার একজোড়া চোখে সরু দৃষ্টি থামল এবার ভিলার উপরে। শীতলার অত্যন্ত ভরাট কণ্ঠী সে। শুনশান সড়কের মাঝে বেজে উঠল সেই কণ্ঠ। সিসি ক্যামেরা অক্ষত রেখে সোলার লাইট না ভেঙে গার্ডকেও ফাঁকি ঝুঁকি না দিয়ে ফারনাজের ঘুম হারাম করবি তোরা। আচ্ছা এই হ্যাডম হ্যাডম না হয় দেখালাম, ফুটেজে যখন দেখবি আমাদের না চিনেও সন্দেহ তো কি করবে, আর একটু ভেবে দেখবি। তাহলে আর কি, শুরু হোক তবে স্লিং শট শুটিং। সবার মধ্যেই কিন্তু দারুণ উচ্ছ্বাস দেখা গেল। কতগুলো বছর পর আজ গুলতি খেলতে যাচ্ছে তারা। সিসিটিভি ফুটেজে যে রেকর্ড হয়ে থাকছে তা নিয়ে ভয়ে ছিটে ফোটাও নেই কারোর মধ্যে। তবে হাতের নিরিখ যাদের ভালো বেশি, তার গুলতি খেলবে না, তারা খেলবে 3 থেকে 4 ইঞ্চি আকারের পাটকেল দিয়ে। তাদের মাঝে একজন শারফান। বাইকগুলো এমন অবস্থানে দাঁড় করালো ওরা, যেখান থেকে গলতি আর ঢিল দুটোই গিয়ে সরাসরি লাগবে জানালার থাই গ্লাসে। চোখের সামনে থেকে হেলমেটের গ্লাস নামালো না কেউই। বাইক থেকে নেমে সৈয়দ ভিলায় চোখ রেখে হাতের পাটকেলটা ছুঁড়ে বারবার ক্যাচ ধরতে ধরতে শারফান পরিকল্পনা বলতে থাকলো সবাইকে। তারপর যার যার স্থানে তৈরি হয়ে নিল। ব্যালকনির ডান পাশের ঘরের জানালাতে সাদ্দাম, অনি, রিহান আর রিপন মার্বেল ছুঁড়ল গুলতি দিয়ে পরপর 3 বার। তারপর শারফান সহ আরও 2 জন সেই একই সঙ্গে প্রচণ্ড গতিতে ছুঁড়ে মারল পাটকেলগুলো। বসার ঘরের মাঝে দাঁড়িয়ে তখন ফারনাজে মা জাহিদা সুলতানা। আচমকা কপালের মাঝে চেপে ধরে আল্লাহ গো বলি আর্তনাদ করে উঠলেন তিনি। ডাইনিং থেকে পানি খেয়ে তিনি শোবার ঘরে ফিরছিলেন, তখনই মার্বেলগুলো বসার ঘরে জানালে এসে লাগে। সেই শব্দে তড়িঘড়ি করে তিনি ছুটে যান সেখানে। লাইট জ্বালানোর আগে শারফানদের ছোড়া পাটকেলগুলো ছুটে আসে ঘরে, যার একটি আঘাত করে বসে তার কপালে। পাটকেলের আঘাতে কাঁচ ভাঙার শব্দে সবাই পেয়েছিল। দরজা খুলে তারা দৌড়ে আসতে না আসতে জাহিদা বেগম ততক্ষণে আহত। চিৎকার করে ওঠে। ফারনাজি ছুটে এলো সবার আগে। ঘরের লাইট জ্বালাতেই দেখল ভাঙ্গা জানালা, মেঝেতে 2-1টা মার্বেল, 3টা পাটকেল আর জাহিদা বেগমের রক্তাক্ত কপাল। সেখানে চেপে ধরে বসে পড়েছেন তিনি টি টেবিলে। তা দেখে ফারনাজের ছোট বোন নিশা আর সৈয়দ কবিরও চিৎকার করে উঠল। সিকিউরিটি গার্ডের ঘুম ভেঙে গেছে। ভাঙ্গা জানালার দিকে একবার তাকিয়ে এসে গেট খুলে বাইরে এলো। কুয়াশা ঘেরা অন্ধকারের মাঝে সদূরে তখন মিলিয়ে যাচ্ছে শারফানদের বাইকগুলো। সে 2টো বাইক দেখতে পেল শুধু। বাড়ির গলিতে নেমে পড়ল রিহান আর শারফান। বাকিরা চলে গেল যার যার বাড়ির উদ্দেশ্যে। ছেলেবেলায় একটা মুহূর্ত বহু বছর পর উপভোগ করতে পেরে চঞ্চল রিহান তা এক্ষুনি প্রেমিকাকে মেসেজে জানানো শুরু করলো। হাঁটতে হাঁটতে তা দেখতে পেয়ে শারফানের মনে কি যেন ভাবনা উদয় হলো। ঝটপট সে পকেট থেকে ফোনটা বের করে কল লাগালো সানাপোনা নামে সেভ করা নাম্বারটাই। রাত 1টা পর্যন্ত ফেসবুকে ঘোরাঘুরি করে পান্তর সাথে কিছুক্ষণ কথা বলে তারপর ঘুমিয়েছে সানা। আর এই সময়টা হলো সবার গভীর ঘুমের সময়। বালিশের নিচে অনেকক্ষণ ধরে ফোনটা কেঁপে যাচ্ছে। প্রথম 2বার কলটা কেটে গিয়ে 3য়বারের সময় টের পেল সানা। ঘুম জড়ানো কণ্ঠে ঠিকঠাক দেখতে পেল না নাম্বারটা। এত রাতে অপরিচিত কারোর থেকে তো কল আসে না কখনো ওর কাছে, তাই ভেবে নিল হয়তো পান্তই হবে। কিন্তু পান্থর ফোন নাম্বার কোনো নামই সেভ করে না সে। হ্যালো, কি হয়েছে? কিছুক্ষণ চুপ থাকলো শারফান, তারপর কি ভেবে ঠোঁটের মুচকি হাসি ফুটল। হেই পামকিন। বুকের বা পাশটাই ধক করে উঠল সানার। গলাটা শোনা মাত্রই ওপাশ থেকে পাল্টা প্রশ্ন এলো, বয়ফ্রেন্ড আছে নাকি? আপনি? ফিসফিস আওয়াজ বের হলো সানার বিস্ময় কণ্ঠ থেকে। বুকের ভেতর ধকধকানি বাড়তে থাকলো ক্রমাগত।
কাকে ভেবেছিলে? বয়ফ্রেন্ড না? কেন কল করেছেন আপনি? কল কেন করে মানুষ? আশ্চর্য, এত রাতে আমার কাছে আপনি কেন কল করবেন? শারফান চুপ হয়ে গেল হঠাৎ। ঘুম মেশানো সানার নরম মিষ্টি কণ্ঠে ফিসফিসানি শুনতে কেমন বিশেষ অনুভূতির আবির্ভাব ঘটছে ওর অন্তঃস্থলে। আর সেই অনুভূতিটা ভীষণ বিব্রতপূর্ণ। ফোন রাখুন, আর কল করবেন না প্লিজ। তুমি নর্মালি কথা বলো, নয়তো তুলে নিয়ে আসবো। রাত ৩টা ৪টার দিকে ফোন দিয়ে বলছেন নর্মালি কথা বলতে। আপনার সমস্যা কি? রাতে ঘুমান না? ঘুমাতাম, কিন্তু আজকের পর তো মনে হচ্ছে নাইট শিফটে ডিউটি শুরু করতে হবে। যেই শিফট মনে হয় সেই শিফট করুন। আমাকে ফোন দিয়েছেন কেন? রাখুন তো। না, আমি রাখছি, প্লিজ আর কল করবেন না। কল কাটলেই তোমার বাড়িতেও ডাকাত পড়বে কিন্তু। এদিকে ডাকাত পড়ে না কোনোদিন। কারণ ডাকাত এতদিন ঢাকায় থাকতো, তোমার খোঁজ জানতো না, তাই পড়তো না, কিন্তু এখন পড়বে। রেগেমেগে লেপের ভেতর থেকে মুখটা বের করে বলল সানা। আপনি দিনের বেলাও তো কল করতে পারতেন। পাশের ঘর থেকে আমার আব্বু আম্মু নয়তো দাদি যদি শুনতে পায় আমার কি হবে জানেন? বিয়ে করিয়ে দেবে ফারনাজের সাথে, তাই তো? না, ফারনাজকে আমি বিয়ে করব না। আমার আব্বু আম্মু করবে না। আপনি ফারনাজের নাম বলে বলে আর খ্যাপাবেন না তো। তাহলে কার নাম বললে আরাম পাবে বলো? আরাম পাবো আবার কেমন কথা? না, আরাম লাগা কথা ভালো লাগে না শুনতে? বাজে লাগে। শব্দটা প্রয়োগের অন্তর্নিহিত উদ্দেশ্য আসলেই বাজে। আজকালের বখাটে ছেলেপুলেরা নানাভাবে বলে বেড়ায়, মেয়েদের ইঙ্গিত করে। শারফান অবশ্য আজই প্রথম প্রয়োগ করলো। ঠিক আছে, তো বলো তোমার বয়ফ্রেন্ডের কথা। ভেবেছিলে সেই কল করেছে, তাই অত সেক্সি ভয়েসে কি হয়েছে জিজ্ঞেস করেছিলে, তাই না? আস্তাগফিরুল্লাহ। বিড়ালো সানা। ঝট করে কলটা কেটে দিল। লজ্জায় কান দিয়ে ওর ধোয়া ছুটছে যেন। এক নাগারে গালাগাল করলো শারফানকে। তখনই কল দিল শারফান। ধরল না ও। কল কেটে যাওয়ার সেকেন্ডের মাথায় হুমকি স্বরূপ মেসেজ এলো। রিসিভ করো, নইলে সত্যিই চলে আসবো। এসেই দেখ বাড়ির সামনে। ফোনের দিকে চেয়ে গালাগাল করলো সানা। তোর জাঙ্গিয়া খুলে একদম আগুন লাগিয়ে দিব। কল করলো শারফান আবার। না ধরার বদলে সানা সরাসরি কলটা কেটেই দিল। দ্বিতীয় মেসেজ এলো তারপর। ওকে হানি, নাও হ্যাভ এ সুইট ড্রিম অ্যাবাউট মি, চেক দ্য হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন এলো তার পরপরই। গতকাল কনভেনশন হলের ওয়াশরুমে ওকে সেই জড়িয়ে ধরার ছবিটা পাঠিয়েছে শারফান। ফোনের দিকে চেয়ে ঝড়ে বেগে উঠে বসলো সানা। ওর চোখের সামনেই তো ছবিগুলো ডিলিট করে দিয়েছিল শারফান। তাহলে বদমাইশটা কি করে পেলো আবার? বুকের ভেতর কাঁপন তো শুরু হলোই, হাতটাও কাঁপতে আরম্ভ করলো ওর। শারফান যে চূড়ান্ত পর্যায়ে খারাপ তা সে বুঝে গেছে এ কদিনেই। সেই ছেলের কাছে এমন ছবি থাকা মানে ওর ইজ্জত হাতের মুঠোয় নিয়ে ঘুরছে শয়তানটা। ভয়ে কান্না পেয়ে গেল বেচারির। কল করলো শারফানকে সঙ্গে সঙ্গেই, কিন্তু ধরল না শারফান। সানাও থামলো না, লাগাতার কল করেই গেল। এক পর্যায়ে গিয়ে শুনতে পেল নম্বরটা ব্যস্ত আছে বলছে। চেষ্টা করলো সে, তারপরও কয়েকবার একই কথা বলতে থাকলো ফোনের ওপাশ থেকে। শেষমেশ বুঝতে পারল ওর নম্বর ব্লক করে দিয়েছে শারফান। কিন্তু তার নিশ্চয়ই সারা জীবনের জন্য নয়। পরবর্তীতে আবার যখন ওকে বিরক্ত করার ইচ্ছে হবে তখনই কল করবে শারফান। হকবাড়ির স্টিলের বিরাট গেটের প্রবেশের পর সামনে পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কর্টইয়ার্ড। তার মাঝ দিয়ে চলে গেছে পার্কিং লট অবধি পেভমেন্ট কংক্রিট টাইলসের সরু রাস্তা। শারফানের লাল সেডান শাফিউল আর সাকিবুল হকের দুটো সাদা আর কালো ল্যান্ড ক্রুজার পার্ক করা। বাড়ির সামনে বড় উঠোনে থাকলে গৃহকর্তীরা অথবা বাড়ির মেয়েরা শখ করে ফুলগাছ, ফলগাছ বা সবজি বাগান করে। কিন্তু শাফিউল সাহেবের বাড়িতে শুধু শোভাবর্ধক হিসেবে কর্টইয়ার্ডের চারপাশ কিছু নানা জাতের পাতাবাহার আর শারফানের পছন্দ অনুযায়ী 2-4টা ফুলগাছ লাগানো। বাগানের প্রতি একমাত্র শারফানের একটু আধটু শখ থাকলো, কেন যেন শখ নেই জেসমিন বেগমের। এই জায়গা শুরুতে যার ছিল কেবল সেই ব্যক্তি বহু বছর আগে ব্যাকইয়ার্ডে লাগিয়েছিল গোটা 3 নারিকেল গাছ, একটা বড়ই গাছ, আমড়া গাছ, লিচু আর একটা কামরাঙ্গা গাছ। তার বদৌলতেই সেগুলো আজ এবারের সম্বল রূপে রয়েছে। মূলত ফলের মৌসুমে গ্রামের বাড়ি থেকে অঢেল পেয়ে থাকেন হক ভাইয়েরা। এজন্যই নতুন করে ফলের বাগান তৈরির কোনো আগ্রহ নেই কারণ।
সকাল সকাল শারফানের ঘুম ভাঙল ব্যাক ইয়ার্ডে আর নয়তো ছাদে গিয়ে লাফঝাপ করে ব্যায়াম করে। গতকাল রাতে 4টার পর বাসায় ফিরে বেচার ঘুমটা মোটেও ভালো হয়নি। ব্যাপারটা ভীষণ অদ্ভুত। বিছানাতে গাটা কোনোভাবে এলিয়ে দিলে সে ঘুমে বেহুশ হয়ে যায়। অন্যদের মতো একাত ওকাত করতে হয় না। ভোর 6টা পর্যন্ত চেষ্টা করে যখন ঘুমটা হলো না, তখন খিটখিটে মেজাজ নিয়ে এসে বাইরে এলো কিছুক্ষণ শরীর চর্চার জন্য। ভোরে হাড় কঁপানো শীত অনুভব হয়। তারপরও কালো হাফ প্যান্ট আর ধূসর রঙা ঢলঢলে একটা টি শার্ট পরনে ওর। স্যান্ডেল খুলে খালি পায়ে দাঁড়ালো। শিশির ভেজা ঘাস গায়ে কাটা দিয়ে উঠল। আশেপাশে চোখ বোলালো কতক্ষণ। মাথার উপর গাছের ফাঁকে ফাঁকে জলবিন্দু পুঞ্জ, ধোয়ার মতো দেখা যায় কুয়াশাকে। শীতের এই কুয়াশাজন্য সকাল ওর সবসময়ই খুব পছন্দ। তাতে যতই ঠান্ডা বড়ই গাছের নিচে মোটা ডালটায় রিং ঝোলানো। রিং দুটো ধরে ডিপস হয়ে ঝুলে পড়ল সে। অল্পক্ষণে গা দিয়ে ঘাম ছুটে গেল। মিনিট 15 শুরু করলো পুশ আপস দেওয়া। শীতের কোনো স্পর্শে আর অনুভব হচ্ছে না। ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে সাইফুল সাহেব অভ্যাস মোতাবেক বাউন্ডারি করা বাড়ির চারপাশে হেঁটে বেড়ান। পেছনে দুহাত বেঁধে হাঁটতে হাঁটতে আজও বাড়ির পেছনে এলেন তিনি। হাঁটার মাঝেই বেখেয়ালে চোখ গেল রিংয়ে মাসলস আপ দিতে থাকা ছেলের দিকে। মাটির দিকে দৃষ্টি ঝুঁকিয়ে ব্যায়ামে মগ্ন সে। চুপচাপ দাঁড়িয়ে তার নিষ্পলক দেখলেন কতক্ষণ তিনি। চোয়াল দুটো কঠিন হয়ে ঘামে ভিজে ওঠা, মুখটা রক্তিম হয়ে উঠেছে শারফানের। সাইফুল সাহেব বুঝতে পারলেন প্রচণ্ড শক্তি ব্যয় করতে হচ্ছে ছেলেকে। এগিয়ে এসে দাঁড়ালেন ওর সামনে। নামাজটা পড়ে এসেও তো এক্সারসাইজ করা যেত। উত্তর দিল না শারফান। তাকালো না। নিজের নির্দিষ্ট সময় অবধি আরও কিছুক্ষণ ঝুলে থেকে তারপর নেমে দাঁড়ালো। একটানে টি শার্টটা খুলে মুছে নিল আগে মুখটা। সাইফুল কাছ থেকে দেখলেন আজ ছেলের পরিশ্রমে বানানো শরীরটা। সুগঠিত পেশিবহুল হাত, প্রশস্ত বুক আর কাঁধ, নাভির নিচে এবং উপরে ভাঁজ ভাঁজ পেটের পেশি শক্ত হয়ে নতুন আকার। চুলার চেহারার পিছু অবশ্য কম মেহনত যায় না ছেলের। নিজেকে আকর্ষণীয় আর পরিপাটি রাখার জন্য যদি টাকাগুলোর যত্ন নিত। মনে মনে আফসোস করে মাথাটা দোলালেন মৃদু। সব রকম ফর্মালিটি শেষ। গা মুছতে মুছতে শারফান জানালো বাবাকে। এহসান কনফার্ম করলো গতকাল নির্বাচন পরে এসএস কোম্পানি ওপেনিং করব। অফিসের ইন্টেরিয়র ওয়ার্ক শেষ, পুরোটাই বাকি। তাহলে ওপেনিং করবি কীভাবে? আমি তো আর কোনো খরচ দেব না। শুষ্ক গলায় বলে উঠল শারফান। দিতে বলেছি তোমাকে। রেস্টুরেন্ট ওইটা বিক্রি হয়ে গেছে। টাকা আজকের মধ্যে ঢুকবে অ্যাকাউন্টে। এই মাসের ভেতরেই বাকি কাজ সব শেষ হয়ে যাবে। নিজের জমানো এবং বাবার থেকে ধার নিয়ে নির্মাণ সামগ্রী আর রাসায়নিক দ্রব্যের নতুন একটি কোম্পানি করার কাজে হাত দিয়েছিল সে গত বছরই। একটু একটু করে সবটা তৈরির কাজে খরচা করছিল। কিন্তু গত 2-3 মাসে বাপ চাচার সঙ্গে ঝামেলায় জড়িয়ে সেই কাজ পিছিয়ে পড়ে। শেয়ার লিখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে সাইফুল সাহেব 1 পয়সাও আর ব্যয় করেনি সেখানে। কারণ কোম্পানির স্বত্বাধিকার এটা একান্তই ওর। লাভ ক্ষতির সম্পূর্ণ দায়ভারও ওকেই নিতে হবে এবং মাসে মাসে নির্দিষ্ট একটি সংখ্যা বাবাকে ধারের টাকা বাবদ পরিশোধ করতে হবে। তাছাড়া চোখে বাবার দিকে তাকালো শারফান। হক গ্রুপের সঙ্গেই যে সিরাজ কাজে কোলাবোরেশন করবে এমনটা ভেবে বসে থেকো না। কারণ এসএস কোম্পানি কিংবা হক গ্রুপ যে কোনো একটির সঙ্গে কোলাবোরেশন করবে সে। হতে পারে আমার সঙ্গেই করলো শুধু। কথাটা শোনা মাত্রই থমথমে ভাব দেখালো সাইফুল সাহেবের চেহারা। তুই এখনই আমাদের টপকানোর চেষ্টা করছিস? খবরদার সাহেব, হক গ্রুপের কোনো পার্টনার, কোনো ক্লায়েন্টের দিকে যদি হাত বাড়াস তুই। বাপের কথাই মুখ নুইয়ে ঠোঁট কামড়ে হাসল শারফান। সেদিন তুই কথা বলেছিস তার সঙ্গে আমাদের গ্রুপের জন্য, আর গোপনে মিটিং করেছিস তোর কোম্পানির জন্য। তাহলে কখন টপকাতে চাইলি তা খাতা কলমে লিখে বোঝাতে হবে। সে আমার সঙ্গে দেখা করতে ফরিদপুর এসেছিল। নিজের বুকে আঙ্গুল তাক করে শারফান বলল দম্ভের সঙ্গে। ভুলে গেছো? হক গ্রুপে 25% শেয়ার আছে তোর, সেটা ভুলে গেছিস? একদম ভুলিনি। আমি আমার এই মগজটার দৌড় জানি, দৌড় দেয়াতেও জানি। এই 5 বছর যখন এটার উপরে ভরসা করে গেছো, এখনো করতে হবে। আমাকে ভেড়া ভাববে না একদম। সিরিয়াস কাজে যেখানে কোলাবোরেশন করবে সেখানে কতটা ফলপ্রসূ হবে তা স্কুল পুরো বাচ্চা বুঝবে।
তাকে তার মর্জির উপর ছেড়ে দাও না। চলো ঘরে, কাকাকে ডেকে 3 কাপ গ্রিন টি নিয়ে বসি। দাঁড়ালো না আর। তারপর গম্ভীর চেহারাতেই দীর্ঘশ্বাস ফেলেন সাফিউল। শুধু লাগাম ছাড়া ঘোড়াই নয়, বেপরোয়া এক পাগলা ঘোড়া তার ছেলে। সেই ছেলে লাগাম টেনে ধরার ক্ষমতা বহু আগেই হারিয়েছেন তিনি। সাকিবুল সাহেব যখন জানবেন শারফানের মনোবাসনা বা গোপন উদ্দেশ্য, কী যে তাণ্ডব শুরু হবে হক বাড়িতে। সম্পর্ক ঠিক জায়গাতে থাকবে তো? আরেকটা ভাবনা মাথায় এলো তার। কোম্পানির মামলা যদি মানিয়ে নেন তার ভাই মিথির সঙ্গে বিয়েটা চূড়ান্তভাবে ঠিকঠাক হওয়ার পর পাজিটা যদি বেঁকে বসে, তখনই তো মহাপলয় ঘটিয়ে ছাড়বেন সাকিবুল। তাই ঠিক করলেন বিয়ের সিদ্ধান্তটা তারা বড়রা মিলে নিল। তার একটা আভাস বা সিদ্ধান্তর ব্যাপারে এখনই জানিয়ে রাখা উচিত শারফানকে। ওই দাঁড়া। পিছু ডেকে এগিয়ে গেলেন সাফিউল ছেলের দিকে। দাঁড়িয়ে পড়ল শারফান, ফিরে তাকালো না। কোমরে দুপাশে হাত দিয়ে বড় বড় করে 3 বার নিঃশ্বাস টেনে নিয়ে বলল, বাবা এসে পড়ল পাশাপাশি, হাঁটা শুরু করলো। তারপর তখন জিজ্ঞেস করলেন সাফিউল সাহেব, মিথিকে কেমন লাগে তোর? ন্যাস্টি। কি? ভাল লাগে না। কেন? চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিতে নিতে ছেলের মুখটা দেখলেন সাফিউল। স্টুডেন্ট ভালো, ভিকারেন্ডুসাতে পড়ে, দেখতে শুনতেও সুন্দর, কি মিষ্টি একটা মেয়ে। তোর পছন্দই স্মার্ট আর মডার্নই তো। আলট্রা মডার্ন। পানিতে পড়ার আগেই সাঁতার কাটতে চায়। বলে সে ঢুকে পড়ল বাড়ির ভেতর। কিন্তু ওর কথার কোনো মানে বুঝলেন না সাফিউল সাহেব। এই কি বললি, ক্লিয়ার করে বল। বসার ঘরে এসে শারফান ধপ করে বসে পড়ল সোফায়। চিৎকার করে জেসমিন বেগমকে ডেকে বলল, ঘর থেকে কমফোর্টারটা একটু এনে দিতে। গোসল না করে কোথাও ছাগলের মতো গা ঘষাঘষি করে বেড়াবি না। ওর সামনে দাঁড়িয়ে পড়লেন সাফিউল সাহেব গুরু গম্ভীরভাবে। আর মিতির বিষয়ে সোজাসুজি বল, ফাজলামি ফালতু কথা বাচ্চা বলবি না একদম। ভালো হতে বলো, তাই ভালোভাবে ভদ্রভাবে বললাম। পছন্দ হলো না তাও? তুইও ভালো হবি আর কোলাগাছা মানুষ হবে। নির্বাচনের পরে মিথিকে বউ করে তোমার ঘরে নিয়ে আসবো, সেটা জানানোর ছিল তোমাকে। জানিয়ে দিলাম, মানসিক প্রস্তুতি নিও বিয়ের। বউ করে আমার ঘরে ঢোকাবে? ওর বাড়ি গেলেও তো এমনিতেই নিশিরাত ভর দুপুর যখন তখন আমার ঘরে ঢুকে পড়ে। ফ্রিতে পাওয়া কত স্পেশাল মিষ্টি জীবনে মুখে দিলাম না, আর ওর মতো আলগা থাকা মাছি পড়া মিষ্টিকে কিনে খাবো নাকি? আর তার থেকে বড় কথা হলো, সিনেমা রিলিজ হওয়ার আগেই আমার দেখা শেষ। দেখা জিনিস আবার খরচা করে দেখার কি আছে? সাফিউল সাহেব যেন মূর্তি বনে গেলেন। আর তার চেহারার অবস্থা তার দেখালো ডুবন্ত তেলে ফুলে ওঠা লুচি হঠাৎ করে ফেটে যাওয়ার মতো। নিজের চরম ভুলটা মনে করে ভাবলেন, আর কোনোদিনও ছেলেকে সোজা সাপটা কথা বলতে বলবেন না। নির্বিকারভাবে তার বিব্রত আর চুপসানো মুখটা দেখে শারফান পা বাড়ল সিঁড়িতে। ওকে যেতে দেখেও কোনো প্রতিক্রিয়া জানাতে পারলেন না তিনি। সিঁড়ির মাঝপথে গিয়ে শারফান হঠাৎ গলা ছেড়ে বলে বসল, ওসব অখাদ্য দুর্গন্ধ আমার ঘরে এনো না আব্বু। ভেঙে চুড়ে বস্তায় ভরে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে তুলে দেবো কিন্তু। নিশা এসে কফির টেবিলে উপরে নাস্তার ট্রে রাখল। এক নজর ট্রেটা দেখেই চোখ ফিরিয়ে নিল সানা। এক গ্লাস পানিও স্পর্শ করবে না সে বড় চাচার বাড়ির। পাশে বসা মেয়ের হাতটা চেপে ধরে ইশারে সতর্ক করল তাকেও। মাথাটা সোফার গায়ে এলিয়ে বসে আছেন জাহিদা বেগম, আর তার পাশেই নাজমা বেগম আর দিনার মা সাবিয়া। গতরাতে দুর্ঘটনা শুনে তারা দেখতে এসেছেন জাহিদাকে। কপাল ফেটে 4টা সেলাই লেগেছে তার। আজ দুপুর অবধি হাসপাতালেই ছিলেন। বড় ভাইয়ের থেকে খবর পেয়ে সকালে গিয়ে দেখে এসেছিলেন মোস্তফা সাহেব। বাসায় ফিরে স্ত্রীকে তিনি বলেন, পুরনো কথা আপাতত ভুলে অসুস্থ মানুষকে দেখে আসা উচিত। তাছাড়া আত্মীয়তার সম্পর্ক তিনি একেবারে ছিন্ন করতে চান না। তার কথা মতোই বিকেল হলে মেজজা শাশুড়ি আর 2 মেয়েকে নিয়ে চলে আসেন ফারনাজের বাসায়। ডায়াবেটিসের রোগী হয়ে ব্যথার চোটে গোটা দিন দারুণ ভুগেছেন জাহিদা বেগম। কথা বলছেন আঘাত পাওয়া কুকুরের মতোই কুই আওয়াজে। তাই দেখে মেহা মুখ ঘুরিয়ে লুকিয়ে লুকিয়ে হাসছে। প্রায় বছরখানিক পর তাদের আসা হলো ফারনাজের বাসায়। বসার ঘরে বসতেই সেদিনের অপমানগুলোর দৃশ্য ভেসে উঠল সানার চোখের সামনে। যেখানে ওরা 2 বোন বসে আছে সেখানটিতেই নত মুখে বসেছিলেন মোস্তফা আর নাজমা বেগম। আর জাহিদা বেগম ওইখানেই বসেছিলেন বড় মেয়ে ফারিয়া আর ফারিয়ার শাশুড়ির সঙ্গে।
তাদের সেদিনের বলা প্রতিটা কথার স্মরণে আছে ওর। পান চিবোতে চিবোতে ফারিয়ার শাশুড়ি বলেছিলেন বৃদ্ধা জোহরাকে, এখনকার পোলা পাইন্ডার সমানে সমানে বিয়া করে মা, ওই ডাক্তারে করে ডাক্তারে, উকিল করে উকিলে, ইঞ্জিনিয়ারে করে ইঞ্জিনিয়ারে, আর বড় বড় ব্যবসায়ী নেতা কুতারা করে তাগো ওজনের ফ্যামিলিতে। ঠিক এই কথাগুলোর পরই ফারিয়া হাসতে হাসতে কটাক্ষে সুরে বলেছিল দাদিকে, এই রাজা বাচ্চাদের যেই সব ছেলে বলে অযোগ্য থাকতো সেই সব ছেলেদের বিয়ে করাইতো ছোটোখাটো পদমর্যাদার পরিবারে। তোমার নাতি কি অযোগ্য দাদি? ভাইয়ার শিক্ষাগত যোগ্যতার সাথে তো যায় না ছানার। বাকি সব হিসাবের কথা বাদই দিলাম। ফারের স্পষ্ট তিরস্কার ছিল এজন্যই যে ফান্নাজ পড়াশোনা শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সানা সেখানে ফরিদপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ছে। অস্বস্তি আর অপমানে মোস্তফা সাহেব শীতল কণ্ঠে কেবল বলেছিলেন জাহিদাকে, আম্মা শুধু নিজের শখ থেকে বলছে ভাবি, আপনি ওনার কথায় গুরুত্ব দিয়েন না। পাশে বসা নাজমা বেগম তখন পারছিলেন না স্বামীর মতো করে শান্তভাবে অপমানটা গায়ে শুয়ে নিতে। তার মুখের কাঠিন্যতা টের পেয়ে জাহিদা বেগম তখন তাকে ইঙ্গিত করে জবাব দিয়েছিলেন, কোনো খান থেকে সায় না পেলে কি আম্মা এমন শখ টিকিয়ে রাখতে পারে? মোস্তফা, আমার ফানাজের জন্য যেসব ঘর থেকে সম্বন্ধ আসতেছে তা কি আম্মা দেখতেছে না? এমপির ভাগ্নি ইকবাল হাসানের স্টিল কোম্পানির মালিকের মেয়ে, ফরিদপুরে আরও কত বড় ব্যবসায়ী ঘর থেকে যে আসতেছে, মাশাআল্লাহ। সেই সব সম্বন্ধ দেখার পরও আম্মা সানার মতো মেয়েরে নিয়ে শখ করতেছে। তা তো আর খালি নিজের শখ থেকে না। আর কথাগুলো পরোক্ষভাবে ইঙ্গিত নাজমা বেগমের বুঝতে অসুবিধা হয়নি সেদিন। স্বামীর মতো চুপচাপ হজম করতে পারেনি তিনি। জবাবে পিঠে জবাব দিয়ে দিতেই শুরু হয়ে গিয়েছিল বিরাট হাঙ্গামা। জাহিদা আর ফারিয়ার অকথ্য ভাষায় গালিগালাজ, নাজমা বেগমের পরিবারকে ছোট করে অপমান, মোস্তফা সাহেবের আর্থিক অবস্থা নিয়ে তুচ্ছ তাচ্ছিলতা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়া নিয়ে সানাকে হেই লোভী, সালাক, কুত্তা ফানাজেরে সাওয়াল মানো না। কি জন্য? আরে অত আদর সুয়াগ ঠেঙ্গাও তা না, যেন বুঝে নেয়। ফারদার আমার ফানাজের উপর চোখ দিস, তোগের মেয়া সহ তোগের চোখ খুইছা নিব আমি। হুঙ্কার আর মোস্তফা আর নাজমা বেগমকে বলা এটি ছিল শেষ কথা জাহিদার। সেদিনটা মনে পড়তেই রাগে দপদপ করে উঠল সানার মাথাটা। আহত জাহিদার দিকে তাকালো ঘৃণা ভরে। তাকে দেখতে দেখতে ফিসফিসিয়ে বলে উঠল মিহা, যত যাই বলুক আপু, ওই মহিলার কাতরানি দেখতে আমার খুব ভালো লাগছে। যেদিন আব্বু আম্মুকে গালাগাল করেছিল সেদিন না আমার ইচ্ছে হয়েছিল এরকম করে ওনার মাথাটা ফাটিয়ে মেরে ফেলতে। কালকে রাতে ঢিলটা যে মেরেছিল তাকে কোনো দিন সামনে পেলে তার পায়ে ধরে সালাম করতাম আমি। শেষ কথাটা কানে পৌঁছাতে ভাঙ্গা জানালাটার দিকে তাকালো সানা। মনে পড়ল শারফানের কথা। রাত ৩টায় যখন কল করেছিল তাকে শয়তানটা, তখন নিশ্চয়ই এই অকাজ ঘটিয়ে ফিরছিল সে। ব্যাপারটাতে ওর এক বিন্দুও সন্দেহ নেই যে শারফানি ঢিল ছুঁড়েছিল। কি দুঃসাহস রে বাবা! তাকে সন্ত্রাসের লিডার বলে তো মেহা একেবারেও ভুল করেনি। আম্মু, আমার পড়া আছে ৫টায়, বের হতে হবে তো এক্ষুনি। ওর কথা শুনে জাহিদা বেগম তাকালেন, দেখলেন সামনে রাখা নাস্তা পানি কিছুই মুখে তোলেনি দুবোন। ওরে সানা, খাইস নাই তো কিছু, খা, খাইয়া তারপর যাইস। বেলা করে দুপুরের খাবার খেয়েছি সবাই, তাই আর পেটে জায়গা নেই কাকি। অন্য দিন এসে খাবো, ওঠো তাড়াতাড়ি। নিশাও সাদাসিধি করল না। আরে অল্প কিছু তো মুখে দে, একেবারে কি না খেয়ে যাবি? আমরা মিসকিন, খেতে আসছি তোদের বাড়ি। চোখা দৃষ্টিতে যে কথাটা বলল মিহা মনে মনেই। আর সানা কোনো জবাবই দিল না। সোফা সেরে শটান দাঁড়িয়ে পড়ল সে। তা দেখে জাহিদা বেগম বললেন দুই যাকে, তা আজকে থাক তোরা। জোড়া খাতুনও এসেছেন, তাকে দেখিয়ে নাজমা বললেন, আম্মা থাকতে চাইলে আমাকে রেখে দেন ভাবি, আমার তো থাকার কায়দা নেই। দিনার মাও তাই বলেন, কিন্তু জাহিদা বেগম পিড়াপিড়ি করলেন তাদের আরও কিছুক্ষণ। এরই মধ্যে প্রবেশ ঘটল ফারনাজে। সরাসরি চোখাচোখি হলো সানার সঙ্গে। নিমিষে চোখ ফিরিয়ে নিয়ে সানা তাড়া দিল মাকে আবারও। ফারনাজ বলল চাচিদের, তোমরা দুজন অন্তত থাকো আজকে, ওদের দুই বোনকে নামিয়ে দিয়ে আসবো আমি।
শুনলেন না নাজমা বেগম, যাকে সাবধানে থাকার কথা বলে বিদায় নিয়ে বেরিয়ে এলেন। ফারনাজ নিজের গাড়ি ছাড়া চালো না তাদের। মেজো চাচিকে পৌঁছে দিয়ে তারপর এলো ছোট চাচার বাসায়। সানাকে ঘরে ঢুকে বই নিয়ে আবার বেরিয়ে যেতে দেখে চাচার বাসায় আর দাঁড়ালো না দুদণ্ড। ওকে পিছু ডেকে বলল, গাড়িতে ওঠো, আমি দিয়ে আসছি। বিকেলে হাঁটাহাঁটি করার অভ্যাস আমার, হেঁটে ছাড়া যাব না আমি। একটা দিন অভ্যাস বাদ দিলে ক্ষতি নেই। ছোট কাকি সানাকে আমি নামিয়ে দিয়ে আসবো। গেটের সামনে দাঁড়ানো দুজনে তাই ভেতর থেকে শুনতে পেলেন নাজমা এগিয়ে এসে বলেন, সানা চাইলে দিয়াই বলছে তুমি বললে যাবে। সানার দিকে চেয়ে নিম্ন ঠোঁট মুখের ভেতর নিয়ে মৃদু হাসল ফারনাজ। তুমি বলো ওকে। গেটের মুখে এসে দাঁড়ালেন নাজমা। নিরস মুখে এক হাতে অ্যাকাউন্টিংয়ের বই ধরে দাঁড়ানো সানাকে কয়েক নজর দেখলেন। ঠিক আছে, নিয়ে যা। প্যাসেঞ্জার সিটে সানা, আর ড্রাইভিংয়ে ব্যস্ত ফারনাজ। তাকে আজ হঠাৎ ড্রাইভার ছাড়া দেখে জিজ্ঞেস করলো সানা, রাতে অমন হামলা হওয়ার পর আজকে ড্রাইভার ছাড়া, লোকজন ছাড়া একা গাড়ি নিয়ে বের হলেন? ভয় করছে না? জবাব দিল না ফারনাজ। কয়েক সেকেন্ড নীরবতার পর প্রশ্ন করলো আশঙ্কিক, তার বাচ্চাটা কি তোকে এখনো বিরক্ত করে? শারফান। গালিটা শুনি চকিতে শারফানের কথা মনে এলো সানার। তারপর না বোঝার ভান করে বলল, কার কথা বলছেন? তোকে ইদানিং বিরক্ত করে, এজন্যই আর কখনো সাহস নেই তোর দিকে তাকানোর। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকালো সানা। ফারনাজের মতো শারফানকে কুত্তার বাচ্চা গালিটা দিতে না পারলো কুত্তাই বলল সে মনে মনে। যেদিন থেকে ওই ছেলেটা ওর জীবনে ঢুকেছে সেদিন থেকে এমন এক বিড়ম্বনার মধ্যে পড়েছে যার সমাধান সে খুঁজেই পাচ্ছে না। না পারছে বাবাকে জানাতে, আর না পারছে ফারনাজকে। আদৌ বলা উচিত কি বলা উচিত না, আসলে সেটা সে বুঝতে পারছে না। এই যে ফারনাজের বাড়িতে রাতে যে হামলাটা করলো শারফান, সেটা ফারনাজ ইট ছুঁড়েছিল বলেই তো তারই জবাবে পাটকেল খেলো। আবার ওকে যেভাবে হয়রানি করছে শারফান, তার জন্য সত্যি এক চোট মার খাওয়া উচিত শয়তানটার। ফারনাজকে জানালে এর বিপরীত হবে না, কিন্তু মাঝখান থেকে সেই তো ফাঁসবে। বিষয়টি নিয়ে যখন জলঘোলা পর্যায়ে যাবে তখন সবাই জানবে এক নারী ঘটিত মামলার কারণে দুই প্রতিপক্ষের মাঝে গোলমাল সৃষ্টি হয়েছে। ওর নাম জানবে, ওর বাবার মতো সম্মানিত ব্যক্তির নাম জানবে সবাই। এক একজন এক একভাবে তখন বিচার করবে, আরও নানান পরিস্থিতির সম্মুখীন হতে হবে। বর্তমানের থেকেও মূলত সামনে কি হতে পারে এসব বিবেচনা করেই সানা পড়েছে দ্বিধাদ্বন্দ্বের মাঝে। গাড়িটা হঠাৎ থেমে গেল ওয়াশিত্য টাওয়ারের সামনে। তা দেখে সানা বলল, আমাকে অম্বিকা হলের ওখানে যেতে হবে। ভুরুকুচকে জানালার বাইরে তাকানো ফারনাজ বলল অমনোযোগ ভাবে, যাব, ওখানেই বস। বলে আচমকা গাড়ি থেকে নামলো সে। তার দৃষ্টি লক্ষ্য করে সানাও তাকালো। দোকানটায় ফাস্টফুড সহ চা ফুচকা বিক্রি হয়। সেখানে অপ্রত্যাশিত শারফানের দেখাও পেল সে। গোটা তিনেক বন্ধুর সাথে বসে চা খাচ্ছে। খেয়াল করলো আরও অপ্রত্যাশিতভাবে শারফানের নজর ছুটে এসেছে ওর দিকেই। কিন্তু ভয়াবহ বিষয় হলো ওর কাছে ফারনাজ হেঁটে যাচ্ছে। গত রাতের হামলা যে শারফানি করেছিল তা নিশ্চয়ই সে বুঝে গিয়েছে আগেই। ধারণাটা হতেই সানার বুক কেঁপে উঠল ভয়ে। শোধ তুলতে গেল না তো ফারনাজ। চায়ের কাপে চুমুক দিতে দিতে গাড়ির ভেতরে বসা সানাকে দেখল শারফান সরু দৃষ্টিতে। আর সেই দৃষ্টির জোড়া দেখতে দেখতে এগিয়ে আসতে থাকলো ফারনাজ। সফেদ পরিষ্কার পায়জামা, পাঞ্জাবি আর উপরে জন কালো শাল। অনায়াসে প্রায় সকলের মনোযোগ টেনে নিল সে। সানাকে দেখা শেষে শারফানি দৃষ্টি ফেলল তার দিকে। ফারনাজের ধারালো চোখ দুটোই চোখ রেখে নির্বিকার রূপে চাই চুমুক দিতে থাকলো। ফারনাজ এসে থামলো ওর থেকে 3 হাত দূরত্বে। ওর দিকে পূর্বের চাহনি বজায় রেখে কথা বলতে শুরু করলো দোকানদারের সাথে। ফ্রেশ বার্গার 3টা রেডি কর, কোক দিস একটা। তারপরই প্রশ্ন ছুড়ল শারফানকে, হদিস টদিস পেলে কিছু? না বড় ভাই, সন্তোষজনক খবর দিতে পারছি না ওসি। তুমি পেলে নাকি কিছু? না, পলাতক। হাসলো ফারনাজও। দূরত্বতার ইঙ্গিত বহন করা সেই হাসি ধরেই তারপর বলল, তবে সাহসের পরিচয় দিয়েছে বাস্টার্ডগুলো। আজ না হলেও কাল ওদের সাহসের ওজন করবই। ছোট ভাই, টেনশন নিও না।
নেই না তো, সারা জীবন ওটা দিয়েই আসছি। তুমি রাতের ঘুম হারাম করে এসবের পিছিয়ে দৌড়াদৌড়ি করো না। সময় খরচা হুদাই। তার থেকে মনোযোগ দাও প্রচারে, মিছিল মিটিংয়ে, কাজে দেবে। আসো চা খাও ছোট ভাইগুলোর সাথে। না, সময় নেই আজকে, কিন্তু বসবো তোমাদের সাথে নিশ্চয়ই কোনো একদিন। রাতের ঘুম হারাম ফার্নাস কবির হুদাই করে না কখনো মনোযোগ একসঙ্গে অনেক দিকে রাখার অ্যাবিলিটি নিয়েই ফার্নাস খেলতে নেমেছে ময়দানে। বার্গারের প্যাকেট নিয়ে হাজির হলো দোকানদার। সেটা হাতে নিয়ে ফার্নাজ বলল, দোয়া রাখি তোমাদের জন্য, বড় ভাইয়ের জন্য রেখো তোমরা। দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই। আসি। আসি বলার জবাবে শারফান মুচকি হেসে ঘাড় কাত করলো একবার। সেভাবে থেকে চোখ ঘুরিয়ে তাকালো গাড়ির ভেতরে। চোখাচোখি হলো সানার সাথে। অপ্রস্তুতভাবে সানাই দৃষ্টি ফিরিয়ে নিল আর চোখে তাকালো। তারপর বিভ্রান্ত হলো শারফানের অভিব্যক্তি নিয়ে। সে ভেবেছিল শয়তানটা বাঁকাচোরা হাসি দিয়ে কোনো খারাপ ইশারা ইঙ্গিত করবে, কিন্তু চেয়ে আছে চুপচাপ কেমন দুর্বৃত্ত চোখে। ফান্নাস গাড়িতে উঠল এরই মাঝে। গাড়ি ছাড়ার আগে শেষবারের মতো আরেকবার দেখে নিল সানা শারফানকে। একটি ব্যাপার আবিষ্কার করলো সে, বেয়াদবটাকে কাজকর্ম বখাটে আর মস্তানদের মতো হলো হাবভাবে, পোশাক পরিচ্ছেদে বেশ ফ্যাশন দুরন্ত। রাতে ওই বাস্টার্ড দলবল নিয়ে ইটপার্কেল ছুঁড়েছিল জানালায়। নির্বাচনটা বেরিয়ে যাক শুধু, 14 শিখের ভেতরে ঢুকিয়ে নিয়ে সাইজ করবো ওকে। কেন যেন বিষয়গুলো মোটো ভালো লাগছে না সানার। অন্তরী ইন্দিও খুব খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে ওর জন্য। একটু তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে গেছে আমার। বার্গারের ছোট প্যাকেটটা ফার্নাজ কোলের উপর রাখলো। খেয়ে নিস মেহার সঙ্গে। এখন কি আমি বাসায় ফিরছি? ফিরতে ফিরতে সন্ধ্যা। রেখে দে তোর ব্যাগ, বাড়ি ফিরে গরম করে খাস। আমি তো আর যাচ্ছি না আজ, নয়তো আমিই নিয়ে যেতাম। কোনো দরকার ছিল না, কর্কশ গলাতে বলল সানা। ফার্নাস তাকালো তখন। রাগার বিরক্তি স্পষ্ট ধরতে পারল সানার চেহারাটা দেখে। আগের কিছু বিষয় নিয়ে আলোচনা জরুরি তোর সাথে, কিন্তু কথা বলার সুযোগই দিস না। এখন আবার সময় নেই তোর, একবার কথা বলার সুযোগটা দে আমাকে। আমি মহা গুরুত্বপূর্ণ কোনো মানুষ না ভাইয়া, আমার সঙ্গে আলোচনা করার মতো কোনো কথা থাকার কথা নয়। তুই দেখতে সরল সাদাসিধা হলেও ভেরি ইন্টেলিজেন্ট সানা, বুঝতারও খুব। তোর জন্য তাই ইশারায় যথেষ্ট। বেশ অপ্রতিভ দেখালো এবার সানাকে। ফার্নাজের কথার ইঙ্গিত আর কথার মোড় কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারল। এমন পরিস্থিতিতে পড়তে পারে জানলে ভুলো গাড়িতে উঠত না। ঘাড় ঘুরিয়ে দেখল ওকে ফার্নাজ। বিব্রত হচ্ছে বুঝতে পেরে আপাতত কথার ওই প্রসঙ্গে এগোলো না সে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, ওর নাম শারফান। এখানকার মানুষ ওকে যতটা ভালো বলে জানে, বাস্তবে ও ততটাই বাজে। খুবই ডেঞ্জারাস, অনেক সাবধানে থাকবি। কোনো সমস্যা ফেস করলে ইজিটেশন করবি না আমাকে জানাতে। এইভাবে বলছি কারণ তোর সেফটির ব্যাপার জড়িত এখানে, তাই আবারও বলছি সাবধানে থাকবি খুব। হ্যাঁ বা না কিছুই বলল না সানা, কিন্তু চেহারায় চিন্তার গাঢ় ছায়া নামলো ওর মাঝে। কিছুদিন অনেক কাছে বিরতি দেওয়ার অনেক অঙ্কই জমা হয়ে গেছে। পড়া শেষ করে সেগুলোই রিয়ার কাছ থেকে বুঝে নিয়ে খাতায় তুলতে তুলতে দেরি হয়ে গেল সানার। পাশে বসে রিয়া মজা করে বার্গার খাচ্ছিল। বই খাতা গোছাতে গোছাতে সানা উসখুস করলো তাকে কিছু বলার জন্য, কথাগুলো শারফানকে নিয়ে। যেহেতু অনেক ছোটবেলার বন্ধু শারফান, রিয়াও ভালোভাবে জানবে হয়তো তার ব্যাপারে, কিন্তু কিভাবে সমস্যাগুলোর কথা খুলে বলবে বান্ধবীকে, আর কথাগুলো সে পেটের মধ্যে রাখবে কিনা ভবিষ্যতে, তাও ভাবনার বিষয়। এখানেও দ্বিধায় ভুগলো খুব। শেষমেশ নিজের উপরেই বিরক্ত হলো। সানা বের হলো রিয়াকে নিয়ে। গল্পের মাঝে রিয়া খেয়াল করলো না ওর উদ্বিগ্নতা। রিয়ার কথার মাঝেই অবচেতন মনে আচমকা বলে উঠল সানা, অনি ভাইয়ের মতো ভালো মানুষের বন্ধু হলো কি করেই শারফান সায়াফ? হ্যাঁ, তুই চিনিস শারাফ ভাইয়াকে? শুনেছিলাম আর কি, তার বিষয়ে কিছু কথা। কি শুনেছিস? সাজিয়ে গুছিয়ে উত্তরটা দিতে পারল না সানা। রিয়াকেও বলতে হলে কিছু ভাবনা চিন্তার বিষয় আছে, কারণ রিয়া ভালো বন্ধু হলো কথা পেটে রাখতে পারে না সে, তাই তাকে এড়াতে বলল, আর যেতে হবে না তোকে, বাসায় ফিরে যা, কাল কলেজে গিয়ে কথা বলবো। বাসা থেকে অনেকটাই দূরে এসে পড়েছে দেখে রিয়াও আর জোর করলো না এগোনোর। বিদায় নিয়ে এসে ফেরার পথ ধরতে সানা দ্রুত পায়ে চলতে থাকলো। মাগরিবের সময়টাতে বের হয়ে ভুল করেছে আজও।
এই সময় গলি একদম ফাঁকা থাকে। মিনিট 3 পরই পেছন থেকে হেডলাইটের আলো এসে পড়ল ওর গায়ে। নিরাপদ পাশে চেপে গেল সে দ্রুত। গাড়িটা ওর কাছাকাছি আসতেই হর্ন বাজিয়ে উঠল হঠাৎ, তারপর গতিও কমিয়ে দিল। তখন ফিরে তাকালো সানা। লাল গাড়িটা দেখা মাত্রই চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল ওর। তারপর গাড়িটা একদম ওর পথ আগলে দাঁড় করালো শারফান। মুহূর্তেই চেঁচিয়ে হুমকি দিল সানা।